করবে না। কিন্তু তাহলে পিতা যদি এসে আমাদের খুঁজে না পায় তখন কি হবে মা? রত্নকুমারকে আমি ঠিক খুঁজে বার করব, কিন্তু আমাদের এমন মৎস্য মানবের রূপের জন্য জলভাগের এই স্থান খুবই বিপজ্জনক। আমাদের নিরাপদে থাকতে হবে। মানিনি, এখন তুমি এই জাদুমুক্ত স্পর্শ করো। মণিমালা জলপরি ও কন্যা নিনি জঙ্গলের জলাশয় থেকে মাথা তুলে দুজনে একসাথে জাদুমুক্ত স্পর্শ করতেই মানব রূপে পরিবর্তন হয়ে যায়। তারপর তারা জলাশয় থেকে জঙ্গলের পথে হাঁটতে শুরু করে। হাঁটতে হাঁটতে তারা একটি বেদানা গাছের নিচে দাঁড়ায়। আমার যে খুব জোর খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দাও না মা। তখন মণিমালা তার সামনে সেই বেদানা গাছটি দেখতেই হঠাৎ মনে পড়ে যায় সেই দিনের কথা, যেদিন রত্নকুমারের সাথে প্রথম স্থলভাগে এসেছিল। কত সময় পেরিয়ে গেছে, সময়ের সাথে এই বেদানা বৃক্ষ কত বড় হয়ে গেছে। তখন রত্নকুমার হাত বাড়িয়ে বেদানা পেড়ে আমায় দিয়েছিল, কিন্তু এখন এত উঁচুতে আমাকে পাখির রূপ ধরে তবেই ফল পেড়ে নিয়ে আসতে হবে। মণিমালা তার জাদুমুক্তর সাহায্যে একটি ম্যাকাও পাখির রূপ ধারণ করে বেদানা গাছের উপরের দিকে উড়ে গিয়ে একটি ডালে বসে। আর ঠোঁটে করে বেদানা নেবার সময় সে হঠাৎ লক্ষ্য করে কিছুটা দূরে জালে বন্দি অবস্থায় পড়ে রয়েছে রত্নকুমার। তারপর সে তাড়াতাড়ি করে নিচে নেমে এসে আবার পাখি ফিরে আসে। কি হলো মা, তোমায় এত অস্থির দেখাচ্ছে কেন? কি হয়েছে তোমার? আমি তোর বাবার সন্ধান পেয়েছি, কিন্তু তাকে যে এক জেলে জালে বন্দি করে রেখেছে। তারপর ধীরে ধীরে জঙ্গলে অন্ধকার নেমে আসে। চারিদিকে জোনাকি আর ঝিঝি পোকার ডাক শোনা যায়। মণিমালা ও তার কন্যা রত্নকুমারের কাছাকাছি এক গাছের আড়ালে লুকিয়ে দেখতে থাকে। এবার রাত হয়ে গেছে, আমাদের আর কেউ দেখতে পাবে না। বাড়ি নিয়ে গিয়েই এই মৎস্যকুমারকে চৌবাচ্চার জলে লুকিয়ে রাখতে হবে। এই কথা বলে দীনেশ জেলে জঙ্গলের পথে জালটি টানতে টানতে তার বাড়ির দিকে যেতে থাকে, আর মণিমালা ও কন্যা নিনি লুকিয়ে লুকিয়ে জেলের পিছু নিতে থাকে। তারপর গ্রামে প্রবেশ করে দীনেশ জেলে রত্নকুমারকে জালে করে টানতে টানতে তার বাড়ির পিছনে চৌবাচ্চার কাছে নিয়ে যায়। তুই চুপচাপ আমার চৌবাচ্চায় লুকিয়ে থাকবি, কোনো রকম চালাকি করবি না। যদি এখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করিস তাহলে তুই খুব বিপদে পড়বি, মনে রাখিস। এই কথা বলে দীনেশ জেলে রত্নকুমারকে চৌবাচ্চার জলে রেখে দেয়। তারপর তার একটি হাতে লোহার শিকল বেঁধে দেয়। এই সমস্ত কিছু ঘটনা আড়ালে লুকিয়ে মণিমালা ও তার কন্যা দেখতে থাকে। তারপর জেলে তার ঘরে চলে গেলে চৌবাচ্চার কাছে মণিমালা ও নিনি আসে। বাবা, আমি তোমার কন্যা নিনি। তোমার আসার জন্য আমরা অনেক অপেক্ষা করছিলাম। তারপর তোমায় আমরা জঙ্গলে বন্দি অবস্থায় দেখতে পাই। তুমি চিন্তা করো না রত্নকুমার, আমি তোমাকে এই শিকল থেকে মুক্ত করব। তারপর আমাদের জাদুমুক্তের সাহায্যে তুমিও রূপ বদল করে আমরা এখান থেকে পালিয়ে যাব। কে কে আমার ঘরের পিছনে? মনে হয় জেলে তোমাদের কথা শুনতে পেয়ে গেছে। তোমরা এক্ষুনি এখান থেকে পালিয়ে যাও, আমার কিচ্ছু হবে না। দীনেশ জেলে তার বাড়ির পিছন দিক থেকে শব্দ শুনতে পেয়ে সেদিকে ছুটে যায়। ও না না, আমারই মনের ভুল। ভাবলাম কেউ হয়তো আমার এই মহামূল্যবান জীবটিকে চুরি করতে এসেছে। যাই, রান্নাঘরে গিয়ে গিন্নিকে পুরো ব্যাপারটা খুলে বলি। তারপর দীনেশ জেলে রান্নাঘরে গিয়ে তার বউকে পুরো ঘটনাটা বলে। আর তা শুনে তার বউ রান্নাঘর থেকে দৌড়ে বাড়ির পিছনে সেই চৌবাচ্চার কাছে যায়। আর সেখানে গিয়ে সে দীনেশকে বলে, আমাদের ভাগ্য এবার ফিরে যাবে। এমন জলপরি ও জলকুমারদের কাছে অনেক সোনা দানা মণিমাণিক্য থাকে। এর থেকে কোনো না কোনো রকম ভাবে আমাদের তা নিয়ে নিতে হবে। তুমি একদম ঠিক কথা বলেছো গিন্নি, কিন্তু ও যদি আমাদের তা দিতে রাজি না হয়? দেবে না, ওর ঘাড় দেবে।
না দিলে ওকে কেটে বাজারে বিক্রি করে দিয়ে আসবে। এমন প্রাণীর অনেক ভালো দাম পাওয়া যাবে। এবার চলো, অনেক রাত হয়েছে, খেয়ে দে আমরা শুয়ে পড়ি, কাল সকালে এর ব্যবস্থা নেওয়া যাবে। এই কথা বলে জেলে ও জেলের বউ তাদের বাড়ির চলে যায়। তারপর ধীরে ধীরে মণিমালা ও নিনি আবারও রত্নকুমারের চৌবাচ্চার কাছে আসে। রত্নকুমার, তুমি মন দিয়ে শোনো, কাল সকালে যখন জেলের বউ তোমার থেকে সোনা হিরে মণি চাইবে, তখন তুমি বলবে তোমাকে লোহার শিকল থেকে মুক্ত করতে, তারপরেই তুমি তাদেরকে তা দিতে পারবে। তারপরে মণিমালা রত্নকুমারকে কিভাবে বাঁচাবে তার সমস্ত পরিকল্পনা বুঝিয়ে বলে।